নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ক্লাস 8 বা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়বস্তুটি হলো কি, এটি হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবদের মধ্যে কিভাবে সম্পর্কের অবনতি শুরু হয় বা সূত্রপাত হয়। অর্থাৎ এই ক্লাস 8 এর সেকেন্ড চ্যাপ্টারের টপিক সেটা হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বেঙ্গলের যে নবাব তার যে রিলেশনশিপ সেটা কিভাবে আস্তে আস্তে খারাপ হয় সেটা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব বা ডিসকাস করব। এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে আঞ্চলিক শক্তি হিসাবে তিনটে জায়গা বেশি উন্নতি করেছিল, সেটা হলো বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। তো সেই বাংলার নবাবদের মাধ্যমে কিন্তু প্রথম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এবার সেটা কিভাবে হয় সেটাই আজকে আমি আলোচনা করব। এই বাংলার নবাব যখন মুর্শিদ কুলি খাঁ ছিলেন, বাংলার তো উত্থান, বাংলাকে আঞ্চলিক শক্তি হিসেবে উত্থান ঘটালো কে? সেই মুর্শিদ কুলি খাঁ। এটা আমি আলোচনা করেছি বা ডিসকাস করেছি। তো এই মুর্শিদ কুলি খাঁ যখন বেঙ্গলের নবাব ছিলেন বা বাংলার নবাব ছিলেন, তখন এই বাংলায় কিছু ইউরোপীয় বণিক এবং ইউরোপীয় কোম্পানি তারা বাংলায় ব্যবসা বাণিজ্য করত। এদের মধ্যে শক্তিশালী তিনটে কোম্পানি হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি কোম্পানি, ওলন্দাজ কোম্পানি। এই তিনটে ছিল বেশি শক্তিশালী। অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রান্স কোম্পানি বা ফ্রেঞ্চ কোম্পানি এবং ডাচ কোম্পানি, এরা হচ্ছে এই বাংলায় কিন্তু ট্রেডিং করত। এবারে এদের মধ্যে সব থেকে বেশি কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই বাংলায় ব্যবসা বাণিজ্য করাতে বেশি আগ্রহ ছিল। অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গলে ট্রেডিং করার ক্ষেত্রে বেশি ইন্টারেস্ট ছিল বাকি কোম্পানিগুলোদের তুলনায়। আর এই যে নবাব মুর্শিদ কুলি খাঁ তিনি কিন্তু বিদেশি এই যে কোম্পানিগুলোকে তাদের সঙ্গে কখনো বিরোধিতায় যাননি বা অ্যান্টাগনিজমে যাননি। কেন? তিনি মনে করতেন যে এই সমস্ত ইউরোপীয় বণিকরা যদি বাংলায় বাণিজ্য করে তাহলে সেক্ষেত্রে বাংলার অর্থনীতি সমৃদ্ধশালী হবে বা বাংলার বেঙ্গলের ইকোনমিক সিস্টেম আরো স্ট্রং হবে। তাই মুর্শিদ কুলি খাঁ সেভাবে প্রথমের দিকে আর কি বিরোধিতায় যাননি। কিন্তু তিনি কিন্তু নবাবের যে কর্তৃত্ব এবং অধিকার সেটা যেন এই ইউরোপীয় বণিকদের দ্বারা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু তিনি সবসময় নজর রাখতেন। অর্থাৎ এই ইউরোপিয়ান কোম্পানিজগুলো বা ইউরোপিয়ান মার্চেন্টদের দ্বারা কোনোভাবে যদি নবাবের অথরিটি এবং রাইটস যেটা নবাবের থাকা উচিত সেক্ষেত্রে যদি প্রভাবিত হয় বা ইম্প্যাক্ট পড়ে, সেটা কিন্তু তিনি সেই যাতে না পড়ে সেদিকে কিন্তু তিনি অ্যালার্ট ছিলেন। কিন্তু কোনো বিরোধিতায় প্রথমের দিকে যাননি বা কোনো অ্যান্টাগনিজম করেননি। কিন্তু এই যে সম্পর্ক বাংলার নবাবের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সম্পর্ক তার কিন্তু একটা খারাপের দিকে যায় বা সেটা প্রভাবিত হয় কার দ্বারা? ফারুকশিয়ারের ফরমানের দ্বারা। মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে একটা ফরমান করেছিল। সেই ফরমানের জন্যই কিন্তু এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবের সম্পর্কে অবনতি হয় বা সম্পর্ক আস্তে আস্তে খারাপ হয়। এই ফারুকশিয়ারের ফরমানটা কি সেটা আমি একটা ছোট ভিডিও করেছি, তোমরা আমার চ্যানেলে সার্চ করো, শুধু ফারুকশিয়ারের ফরমান বলে তোমরা বিস্তারে জানতে পারবে বা ডিটেলসে আমি ওখানে ডিসকাস করেছি। আমি শুধু এখানে এইটুকুই বলবো যে ফারুকশিয়ারের ফরমানের দ্বারাই কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য করার অবাধ পথ খুলে গেল। অর্থাৎ বেঙ্গলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেডিং করার ক্ষেত্রে এই ফারুকশিয়ারের ফরমানের জন্য আর কোনো ব্যারিয়ার থাকলো না। বিনা বাধায় কোনো ব্যারিয়ার ছাড়াই কিন্তু ট্রেডিং করার ক্ষেত্রে তাদের পথটা খুলে গেল, তারা কিন্তু সুযোগ পেয়ে গেল। কারা? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গলে। এবার এই যে ফারুকশিয়ারের ফরমান, এই ফারুকশিয়ারের ফরমানের দ্বারা আরেকটা কি হলো? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবের রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো ক্ষেত্রেই সংঘাতের পটভূমি তৈরি হলো।
অর্থাৎ এই ফারুকশিয়ারের ফরমানের জন্যই কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বেঙ্গলের নবাবের মধ্যে পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি দুটো দিকেই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। কিসের ব্যাকগ্রাউন্ড? ফাইটিং এর ব্যাকগ্রাউন্ড তৈরি হলো এই ফারুকশিয়ারের ফরমানের জন্য। এবার ব্যাপারটা মজার বিষয় কি জানো তো, বাংলার নবাব যখন মুর্শিদ কুলি খাঁ ছিলেন তিনি কিন্তু স্বাধীনভাবে বাংলায় শাসন করতেন, মানে ইন্ডিপেন্ডেন্টলি তিনি কিন্তু রুলিং করতেন, কিন্তু তিনি তো মুঘল সম্রাট ফারুকশিয়ারের অধীনে ছিলেন, অর্থাৎ মুঘল সম্রাট ফারুকশিয়ারের আন্ডারে তিনি ছিলেন। এবার তার ফলে কি হয়েছে, তিনি এই ফরমানকে পুরোপুরি সরাসরি নাকচ করতে পারেননি, মানে তিনি ডাইরেক্টলি এটাকে ডিনাই করতে পারেননি। কেন? তিনি তো মুঘল সম্রাট ফারুকশিয়ারের আন্ডারে ছিলেন, কিন্তু তিনি প্রথম থেকে কিন্তু এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এতটা পরিমাণ বাণিজ্যিক সুবিধা দেওয়া হবে সেটার বিরোধী ছিলেন, মানে সেটা কিন্তু তিনি ডিসএগ্রি করেছিলেন, তিনি কিন্তু পছন্দ করছিলেন না। মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গলে যে ট্রেডিং করার ক্ষেত্রে এত রকম সুবিধা পাবে এইটা কিন্তু মুর্শিদ কুলি খাঁ প্রথম থেকে স্টার্টিং থেকে কিন্তু তিনি এটা মেনে নিতে পারছিলেন না, বা তিনি কিন্তু এক্ষেত্রে তার ডিসএগ্রি ছিল, তিনি কিন্তু মেনে নিতে পারছিলেন না। এবং তাই জন্য, এবং আরো এই যে ক্ষমতা বাণিজ্যিক সুবিধাগুলো যে এতটা পরিমাণ পেয়েছিল, তাই জন্য তিনি প্রথম থেকেই সেই ক্ষমতাকে বা সেই সুবিধাগুলোকে সীমিত করতে চেয়েছিলেন, অর্থাৎ লিমিটেশন আনতে চেয়েছিলেন যে ওদের ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ট্রেডিং এর ক্ষেত্রে সুবিধাগুলো ক্ষেত্রে। এবং তার জন্য তিনি কি করলেন, ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? যে শুধুমাত্র ইউরোপীয় কোম্পানি যে সমস্ত দ্রব্য বা বস্তু যদি সমুদ্র পথে আমদানি অথবা রপ্তানি হয় সেক্ষেত্রে কিন্তু শুল্ক ছাড় হবে, কিন্তু দেশের ভেতরে যদি কোম্পানি বাণিজ্য করে সেক্ষেত্রে কিন্তু শুল্ক নীতি ছাড় প্রযোজ্য হবে না। অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ অ্যানাউন্স করলেন যে যদি কোম্পানির কোনো আইটেম যেগুলো সি রুটে এক্সপোর্ট বা ইম্পোর্ট হয় সেগুলোর ক্ষেত্রে অনলি ট্যাক্স ফ্রি হবে, কিন্তু কান্ট্রির ভেতরে যদি বিজনেস করে বা ট্রেডিং করে কোম্পানি সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সের ছাড় হবে না। এটা তিনি অ্যানাউন্স করলেন এবং এইটার লিমিটেশন করে দিয়েছিলেন, সীমিত করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এবং আরেকটা ব্যাপার, কলকাতার কাছাকাছি গ্রামের জমিদারি কেনার যে অধিকার এই ফারুকশিয়ারের ফরমানের মাধ্যমে কোম্পানি পেয়েছিল সেটাও কিন্তু তিনি মানে সেটা রাজি হয়েছিলেন না, তিনি কিন্তু অমত ছিলেন, মুর্শিদ কুলি খাঁ কিন্তু এটা চাননি। এবং আরেকটা ফরমানের কথা যখন তোমরা জানবে, আমি ভিডিওতে করেছি, দেখবে যে কতগুলো সুবিধা পেয়েছে, তার মধ্যে একটা সুবিধা ছিল মুর্শিদাবাদের টাকশাল, সেটা কোম্পানি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারার অধিকার পেয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও মুর্শিদ কুলি খাঁ কিন্তু সেটা পারমিশন দেননি বা অনুমতি দেননি। অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেজারি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের নিড অনুযায়ী তারা ব্যবহার করতে বা ইউজ করতে পারবে, এটা পারমিশন ছিল ফারুকশিয়ারের ফরমান অনুযায়ী, কিন্তু মুর্শিদ কুলি খাঁ কিন্তু সেই পারমিশন দিয়েছিলেন না ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আসলে ব্যাপারটা কি, এই যে ফরমানের দ্বারা কোম্পানি মানে ফরমানে বলা হয়েছিল আর কি যে কোম্পানির নিজস্ব যেগুলো পণ্য সেগুলোর ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের ছাড় হবে, কিন্তু কোম্পানির কর্মচারীরা কি করেছিল, তাদের ব্যক্তিগত সুবিধার জন্য এই দস্তকের অপব্যবহার করেছিল। অর্থাৎ যখন ফরমান করেছিলেন ফারুকশিয়ার, ফরমানের অনুযায়ী আর কি, যে কোম্পানির কোনো আইটেম সেগুলোর ক্ষেত্রে কিন্তু ট্যাক্স ফ্রি হওয়ার কথা ছিল, কিন্তু কোম্পানির যে এমপ্লয়িরা তারা কি করেছিল, নিজেদের প্রাইভেট বিজনেসের ক্ষেত্রেও এই দস্তক মানে যে ফরমানটা ফারুকশিয়ার করেছিল সেই দস্তকে মিসইউজ করেছিল। এবং আর কি তার ফলে কি হয়েছিল, তারা কি করতো, শুল্ক ফাঁকি দিত বা ট্যাক্স তারা বাংলার নবাবকে দিত না। এতে মুর্শিদ কুলি খাঁ একটু অসন্তুষ্ট হয়েছিল বা অফেন্ডেড হয়েছিল, কারণ বাংলার অর্থনীতি এতে তো ক্ষতিগ্রস্ত হবে, হার্মফুল হবে, বেঙ্গলের ইকোনমিক সিস্টেম এতে ডিস্টার্ব হবে বা ওতে হার্মফুল হবে। সেই কারণে তিনি চাইছিলেন যে এটা কিন্তু তিনি মেনে নিতে পারছিলেন না, তার কিন্তু এতে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। এবং নবাবের কর্মচারীরা আবার অন্যদিকে এইসবের কারণের জন্য নবাবের কর্মচারীরা কি করছিল, এই কোম্পানির কর্মচারীদের নানা অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করত, এবং সেই টাকা আদায়ের যে দাবি করতো সেই দাবি না মেটাতে পারলে এই নবাবের কর্মচারীরা কোম্পানির কর্মচারীদের অত্যাচার জোর জুলুম করত। অর্থাৎ এই যে শুল্ক ফাঁকি দিচ্ছিল নবাবকে ব্রিটিশদের এমপ্লয়িরা,
সেটা যেতে রেগে গিয়ে নবাবের এমপ্লয়িরা কি করতো, এই ব্রিটিশ কোম্পানিজের এমপ্লয়ীদেরকে নানা রকম রিজন দেখিয়ে মানি ডিমান্ড করতো, এবং সেই ডিমান্ড যদি না মেটাতে পারতো তাহলে কোম্পানিজের এমপ্লয়ীদের এই নবাবের এমপ্লয়িরা কি করতো, টর্চার করতো। এতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও রেগে গেল বা ওরাও অফেন্ডেড হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল। তাই এই বাংলার নবাব এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সম্পর্কে আস্তে আস্তে একটা অবনতি হলো, সংঘাতে বা ফাইটিং এর পরিস্থিতি তৈরি হলো। কিন্তু সেই সময়, তৎকালীন সময় জগৎ শেঠরা কিন্তু এখানে হস্তক্ষেপ করে সেই সময়ের জন্য সংঘাতটাকে মিটমাট করেছিল। অর্থাৎ জগৎ শেঠদের কথা আমি আগেই বলেছি, কারা, তাদের সমাজে কি প্রভাব ছিল বা কি ইম্প্যাক্ট ছিল, এটা আমি আলোচনা করেছি। সেই জগৎ শেঠদের ইন্টারফেয়ারে কিন্তু তখনকার সময়ের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বেঙ্গলের নবাবদের মধ্যে ফাইটিং সিচুয়েশনটা কিছুটা স্টপ করা গেছিল। কিন্তু সেটাই কিন্তু সূত্রপাত, তখন থেকে কিন্তু একটা নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। মনের মধ্যে সেই বলে না, একটা দাগ কেটে গেলে সেই দাগ যতই জোড়া লাগানোর চেষ্টা হোক, সেই দাগ কিন্তু থেকে যায়। সেই জন্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু বাংলার নবাবদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে দাগ লেগে গেছিল, সেই দাগে কিন্তু পরবর্তীকালে আর কিন্তু সেটাকে ভালোভাবে জোড়া লাগানো যায়নি। মুর্শিদ কুলি খাঁয়ের পরে পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁ যখন মারা যান, তারপরে তোমাদের এটাও আলোচনা করেছি যে আলীবর্দী খাঁ কিন্তু বাংলার নবাব হন, মানে মুর্শিদ কুলি খাঁয়েরই সেনাপতি বা জেনারেল আলীবর্দী খাঁ বাংলার নবাব হন। এবং আলীবর্দী খাঁও কিন্তু এই বাংলাতে ইউরোপিয়ান মানে বিদেশি কোম্পানিদের যে বাণিজ্য করাটাকে ইতিবাচক ভাবে দেখেছিলেন। অর্থাৎ আলীবর্দী খাঁ উনি যখন বেঙ্গলের নবাব ছিলেন, তিনিও কিন্তু এই বেঙ্গলে ইউরোপিয়ান মার্চেন্টদের বা এই ব্রিটিশ কোম্পানিদের যে ট্রেডিং করা, এটাকে কিন্তু পজিটিভলি দেখেছিলেন। কারণ তিনিও মনে করতেন যে এতে বাংলার অর্থনীতি সমৃদ্ধশালী হবে, অর্থাৎ ইকোনমিক্যালি বেঙ্গল আরো বেশি স্ট্রং হবে যদি ইউরোপিয়ান এই কোম্পানিজ গুলো এখানে আমাদের বেঙ্গলে মার্চেন্ট করে বা ট্রেডিং করে, মার্চেন্টরা ট্রেডিং করে। কিন্তু আলীবর্দী খাঁ এটাও সবসময় মনে করতেন যে বিদেশিরা যেন বাংলায় বিদেশি হয়েই থাকে, তারা যেন আমাদের বাংলায় এসে তাদের রাজনৈতিক ক্ষমতা না বাড়ায় বা সামরিক ক্ষমতা না বাড়ায়। অর্থাৎ আলীবর্দী খাঁ তিনি কিন্তু মনে করতেন, তিনি ভাবতেন যে এই ফরেন যে কোম্পানিজ গুলো তারা বেঙ্গলে যেন ফরেন হয়ে থাকে, তারা যেন কোনোভাবে পলিটিক্যালি পাওয়ার না বাড়ায় বা মিলিটারি পাওয়ার না বাড়ায়। এটা কিন্তু আলীবর্দী খাঁ সবসময় ভাবতেন বা সচেতন ছিলেন, অ্যালার্ট ছিলেন সে ব্যাপারে। অর্থাৎ নবাবের সার্বভৌম ক্ষমতা বা ইউনিভার্সাল পাওয়ার, এটা যেন কোনোভাবে এই সমস্ত বিদেশি কোম্পানি বা ফরেন কোম্পানিদের দ্বারা তার ক্ষতিগ্রস্ত না হয়, ওটা যেন সেটা সবসময় তিনি খেয়াল করেছিলেন বা সেদিকে অ্যালার্ট ছিলেন। এর সঙ্গে সঙ্গে আলীবর্দী খাঁ দেখতেন যে যেটা মুর্শিদ কুলি খাঁয়ের সময় হয়েছিল, যে কোনোভাবে কোম্পানির কর্মচারীরা যাতে নবাবের কর্মচারীদের দ্বারা জোর জুলুমের শিকার না হয়, সেটাও কিন্তু তিনি খেয়াল করতেন। অর্থাৎ আলীবর্দী খাঁ এই বিষয়েও অ্যালার্ট, এই ম্যাটারটাতেও অ্যালার্ট ছিলেন যে আগে যেমন কোম্পানির কর্মচারী বা কোম্পানির এমপ্লয়ীদের বেঙ্গলের নবাবের এমপ্লয়িরা নানা রকম ভাবে টর্চার করতো, সেই টর্চারটা যাতে বন্ধ হয়, যাতে টর্চার করতে না পারে, সে বিষয়ে কিন্তু আলীবর্দী খাঁ অ্যালার্ট ছিলেন। এবং তিনি এটাও করেছিলেন যে কোনো এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো যেন নিজেদের মধ্যে সংঘাত না করে বা ফাইটিং না করে, সেটাও কিন্তু তিনি দেখতেন। তিনি তো অনেক বেশি শক্তিশালী ছিলেন এবং অনেক বেশি তার মানে বুদ্ধি ছিল আলীবর্দী খাঁয়ের। এবং তিনি আরেকটা কাজ, এই জন্য আলীবর্দী খাঁয়ের সময় বাংলায় কিন্তু এই ফরাসি কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হয়নি। অর্থাৎ আলীবর্দী খাঁ রুলিং টাইমে সে সময় কিন্তু বেঙ্গলে এই ফ্রেঞ্চ কোম্পানি এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের মধ্যে কোনো ফাইটিং সিচুয়েশন তৈরি করেনি। তবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু সেটাই কিন্তু আলীবর্দী খাঁ অনুমতি দেননি। কেন? তিনি তাদের বলেছিলেন যে তোমরা তো এখানে বাণিজ্য করতে এসছো, তোমাদের যদি আত্মরক্ষা, তোমাদের রক্ষা করার দরকার, সেটা তো আমরা করবো, আমি নবাব, আমার সেটা দায়িত্ব, তাই তোমাদের দুর্গ নির্মাণ করা কি প্রয়োজন? আসলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো উদ্দেশ্য আলাদা ছিল, তোমরা পরবর্তীকালে জানতে পারবে। তারা চেয়েছিল ব্যবসা করতে করতে ভারতবর্ষে দখল করতে, সেই মানে উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা দুর্গ নির্মাণ করতে চেয়েছিল। তা আলীবর্দী খাঁ তিনি কিন্তু পারমিশন দেননি এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেঙ্গলে কোনো ফোর্ট নির্মাণ করার জন্য, ফোর্ট তৈরি করতে
দেননি, পারমিশন দেননি। কেন? তিনি বলেছিলেন যে তোমাদের প্রোটেকশনের দায়িত্ব আমার, মানে নবাবের নিজে। এইভাবে তিনি কিন্তু মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে উদ্দেশ্য সেটাকে ধামাচাপা দেওয়ার কিন্তু চেষ্টা করেছিলেন। কিন্তু এই যে সম্পর্কটা মোটামুটি চলছিল, রিলেশনশিপটা কোন রকমে একটা চলছিল, সেই রিলেশনশিপ আস্তে আস্তে খারাপ হয় কখন? যখন 1744 সালে মারাঠা আক্রমণ হয় বাংলায়। 1744 বেঙ্গলে যখন মারাঠা অ্যাটাক হয়, তখন কি হয়? বাংলা একটু নড়বড়ে হয়ে যায়, বাংলার অর্থনীতি একটু ক্ষতিগ্রস্ত হয়, ইকোনমিক সিস্টেমে একটু উইক হয়ে যায়। সেই সময় আলীবর্দী খাঁ তিনি কিন্তু কোম্পানির কাছে 30 লক্ষ টাকা চেয়েছিলেন বা 30 লাখ রুপিস চেয়েছিলেন। কিন্তু কোম্পানি তো খুবই মানে সেলফিশ বা স্বার্থপর, তারা কিন্তু সেই টাকা নবাবকে দেননি। তাতে কিন্তু বাংলার নবাব আলীবর্দী খাঁ যথেষ্ট পরিমাণে ওদের ওপর অসন্তুষ্ট হয়েছিলেন বা অফেন্ডেড হয়েছিলেন। আর তারপর আরো সেই জিনিসটা আরো মানে খারাপের দিকে যায় কখন? যখন 1748 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজগুলিকে আটকে দিয়েছিল। মানে 1748-এ এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? এই বেঙ্গলে আসতে আটকে দিয়েছিল আর্মেনীয় মার্চেন্টদের শিপগুলোকে। এতে আলীবর্দী খাঁ প্রচন্ড পরিমাণে রেগে গেছিলেন বা প্রচন্ড অফেন্ডেড হয়ে গেছিলেন। তিনি কি করলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললেন যে তোমরা যদি এই জাহাজগুলিকে না দিয়ে দাও বা না ছেড়ে না দাও, তাহলে কিন্তু আমি কোনো কড়া পদক্ষেপ নেব বা কোনো পাওয়ারফুল অ্যাটেম্প্ট নেব তোমাদের এগেইনস্টে। এটা কে বলেছিলেন? আলীবর্দী খাঁ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলেছিলেন। তাতে সেই সময়ের জন্য কিন্তু তিনি জাহাজগুলিকে রেস্কিউ করতে পেরেছিলেন বা উদ্ধার করতে পেরেছিলেন। কিন্তু এতে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবের সম্পর্ক কিন্তু এতে একদম ফাটল ধরে যায়, মানে এটা একেবারে নষ্ট হয়ে যায়, সম্পর্কটা একদম শেষের দিকে চলে যায়, মানে রিলেশনশিপটা আর ভালো থাকে না। কেন? দুজনেই অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, নবাবও অসন্তুষ্ট, অফেন্ডেড হয়ে যাচ্ছে, কোম্পানিও অফেন্ডেড হয়ে যাচ্ছে, তাই রিলেশনশিপটা একদম খারাপের দিকে চলে যায় এইভাবে। এবং যার পরবর্তীকালে যখন আলীবর্দী খাঁয়ের পরবর্তীকালে যখন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন, তখন সেই খারাপ সম্পর্কটা একেবারে সংঘর্ষের রূপ নেয় বা ফাইটিং সিচুয়েশনটা ফাইটিং এর রূপ নেয়। কখন? সিরাজউদ্দৌলার টাইমে। সেটা যার পরিণতি কি ছিল? পলাশীর যুদ্ধ বা ব্যাটেল অফ পলাশী। সেটা আমি পরে ডিসকাস করবো বা আলোচনা করবো। এইভাবে কিন্তু বাংলার নবাবদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে অবনতি হয় বা এটাই ছিল কারণ। এইভাবেই কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এই বেঙ্গলের নবাবদের রিলেশনশিপ খারাপের দিকে যায়। আশা করি তোমাদের বিষয়টা পুরো বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইখানেই আমি এই বিষয়টা নিয়ে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে মনে রাখবে যে শিক্ষা এটা কিন্তু আজীবন যাত্রা এবং সেই যাত্রা পথে তোমরা এক এক ধাপ করে এগোতে থাকো। আমি তোমাদের কিন্তু এইভাবে পথ দেখানোর চেষ্টা করব এবং পাশে থাকবো। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি এবং যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে যে আমি কোন দিন কোন শ্রেণীর কোন বিষয় নিয়ে আলোচনা করছি বা ডিসকাস করছি। তো এখানেই আমার আলোচনা শেষ করছি। নমস্কার।